ড্রোন আতঙ্কে কেঁপে উঠল ডেনমার্ক। রাশিয়ার ছায়া ঘন হচ্ছে পশ্চিমাদের মনে দুশ্চিন্তার ছাপ। ডেনমার্ক শান্ত, নিরাপদ, উন্নত এক উত্তর ইউরোপীয় দেশ হিসেবেই সবাই করে মার্ক। অথচ গত কদিন ধরে তার আকাশসীমায় নেমে এসেছে ভয়াল অশনি সংকেত। একের পর এক অজ্ঞাত ড্রোন ঢুকে পড়ছে বিমানবন্দরের মাথার উপর দিয়ে। ভয়ানক উদ্বেগ, আতঙ্কে ভর করেছে সাধারণ মানুষের মনে। কর্তৃপক্ষ অস্থির হয়ে পড়েছে। কে চালাচ্ছে এই রহস্যময় ড্রোনগুলো? বড় প্রশ্ন সবচেয়ে। 25শে সেপ্টেম্বর রাতে আবারও থমকে দাঁড়ালো ডেনমার্কের অ্যালবার্গ সামরিক ও বেসামরিক বিমানবন্দর। রাত 11:40 আকাশসীমায় সন্দেহজনক ড্রোন ধরা পড়তেই কার্যক্রম বন্ধ করে দিতে হয় অতি সত্বর। নিরাপত্তার খাতিরে ফ্লাইটগুলো স্থগিত করা হলো। একটি যাত্রীবাহী বিমান আমস্টারডামে ফেরত পাঠানো হলো। কোপেনহেগেন থেকে আরেকটি ফ্লাইট বাতিল হলো। বিমানবন্দর কর্তৃপক্ষের একটাই কথা, অগ্রাধিকার পাবে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা। কিন্তু আতঙ্ক সেখানেই থেমে থাকেনি। পুলিশ জানিয়েছে, শত শত সাধারণ মানুষ ফোন করে জানিয়েছে যে তারা আকাশে দেখেছে ড্রোনের ঝলকানি। শুধু অ্যালবার্গ না, দক্ষিণ ডেনমার্কের 3টি ছোট বিমানবন্দর এসবিয়ার্গ, সোন্ডারবার্গ এবং স্ক্রাইডস্ট্রুপের কাছেও ড্রোনের দেখা। মনে রাখতে হবে, স্ক্রাইডস্ট্রুপই হচ্ছে ডেনমার্কের অত্যাধুনিক F-16 ও F-35 যুদ্ধ বিমানের ঘাঁটি। এমন সংবেদনশীল এলাকায় ড্রোনের প্রবেশ নিছক নয়, কাকতালীয় ঘটনা। কর্তৃপক্ষ এখনও খোলাখুলি বলতে পারছে না এর পেছনে কারা। তবে তাদের ভাষায় এটি কেবল নয় সাধারণ ড্রোন খেলা। একসাথে এতগুলো স্থানে এত পরিকল্পিত হামলা কেবল পেশাদার হাতেই সম্ভব। অর্থাৎ সন্দেহের তীর ক্রমেই ঘুরছে রাশিয়ার দিকে। ড্যানিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আরও স্পষ্ট করে বলেন, এটি এক ধরনের হাইব্রিড আক্রমণ। মানে সরাসরি যুদ্ধ নয়, বরং গোপনে শত্রুর নিরাপত্তা দুর্বল করার প্রচেষ্টায় মন। তারা সতর্ক করেছেন, ডেনমার্কের রুশ গুপ্তচর বৃত্তির ঝুঁকি বরাবরই বেশি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নাশকতার আশঙ্কার অগ্রগতি। রাশিয়া কি সত্যিই ইউক্রেন যুদ্ধের বাইরে নতুন এক ফ্রন্ট খুলছে? ন্যাটোর ঘাড়ে শ্বাস ফেলতেই কি ড্রোনগুলো পাঠানো হচ্ছে? মস্কো কি চাইছে বার্তা দিতে, আমরা চাইলে তোমাদের আকাশও অচল করে দিতে পারি? সম্প্রতি কোপেনহেগেন বিমানবন্দর 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল একই কারণে। অর্থাৎ ঘটনাগুলো একক নয়, বরং একটি ধারাবাহিক প্রচেষ্টা। ডেনমার্কের প্রধানমন্ত্রী সরাসরি বলেই দিয়েছেন, রাশিয়ার সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাবে না। যদিও এখনও কোনো প্রমাণ প্রকাশ পায়নি, তবুও বাস্তবতা বলছে ভিন্ন কাহিনী। রাশিয়া যদি সত্যিই এর পেছনে থাকে, এটি শুধুই ডেনমার্কের সমস্যা নয়, তবে বরং ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। যে জোট ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে, সেই জোটেরই ভেতর থেকে দুর্বলতা খুঁজছে পুতিন প্রশাসনের হাত। অতএব ড্রোনগুলো শুধু আকাশে ঘোরাফেরা করছে না, তারা যেন অদৃশ্য বার্তা লিখে দিচ্ছে, ইউরোপের আকাশ আর আগের মতো নিরাপদ নয়। আর রাশিয়ার শক্তি শুধু নয় ফ্রন্টলাইনে, ছড়িয়ে পড়ছে আড়ালে, ছায়ার ভেতরে। রিয়াদে স্বাক্ষরিত চুক্তি, মুসলিম বিশ্বের নতুন ঝড়। কাতারে হামলা, আর সেই হামলাই পাল্টে দিল গোটা মুসলিম বিশ্বের সমীকরণ। যে দেশগুলো এতদিন বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়েছিল, তারা বুঝে গেল এবার আর আলাদা থাকা সম্ভব নয়। ইসরায়েল যখন কাতারে আগুন ছড়ালো, সেই মুহূর্তে উপসাগরের বুকে জন্ম নিল ভয়। ভারত যখন পাকিস্তানের দরজায় ইসরায়েলকে নিয়ে এলো, তখন রিয়াদও বুঝল সময় ফুরিয়ে আসছে। নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটনের ভরসায় থাকা মানে আত্মহত্যা। তাই নড়ে চড়ে বসল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রিয়াদের রাজপ্রাসাদে এক ঐতিহাসিক দৃশ্য। এক পাশে সৌদি যুবরাজ, অন্য পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুজনের হাতে কলম, সামনে টেবিলে রাখা এক অভূতপূর্ব সমঝোতা। সেই চুক্তিতে লেখা রইল, এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন। এবার থেকে সৌদি আরব আর পাকিস্তান কেবল বন্ধু নয়, অভিন্ন প্রতিরক্ষা অংশীদার। প্রতীক নয়, বাস্তব। একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানালেন, এটি কেবল প্রতীকী নয়, বাস্তবে প্রয়োগযোগ্য চুক্তি। যে কোনো হুমকির জবাব দিতে এখন ব্যবহার হবে সব সামরিক উপায়। কেন এমন তাড়া? উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার দিকে। সেই হামলা কেবল কাতার নয়, গোটা উপসাগরকে আতঙ্কিত করেছে। রিয়াদ বুঝেছে আর একা দাঁড়িয়ে থাকা যাবে না। সৌদি পাকিস্তানের পুরনো সম্পর্ক নতুন রূপ। পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয়। একসময় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রিয়াদের সন্ত্রাস বিরোধী বাহিনীর প্রধান হিসেবেও কাজ করেছেন। বহুবার ইসলামাবাদকে আর্থিকভাবে সাহায্য করেছে রিয়াদ। এবার সেই পুরনো সম্পর্ক পেল নতুন মাত্রা। শেহবাজ শরীফ হাসিমুখে বললেন, এটি শুধু প্রতিরক্ষার চুক্তি নয়, এটি ভ্রাতৃত্বের প্রমাণ।
পাকিস্তানের ভেতর উচ্ছ্বাস। বিশ্লেষকদের মতে এই চুক্তি পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করবে। বিশেষ করে সীমান্তে ভারতের সঙ্গে টানটান উত্তেজনার সময় এটি ইসলামাবাদের জন্য বাড়তি ঢাল। ইরানের ছায়া, শক্তির অন্য নাম। কিন্তু এই ছবির ভেতরে লুকিয়ে আছে আরেক গল্প। মধ্যপ্রাচ্যের প্রকৃত শক্তি প্রদর্শন করেছে ইরান। গত জুনে ইসরায়েল হঠাৎ হামলা চালিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচিতে, কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছিল ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুই দখলদার দেশকে যুদ্ধবিরতিতে ফিরতে হয়েছিল। এই স্মৃতি এখনও তাজা। উপসাগরের প্রতিটি প্রাসাদে, প্রতিটি সেনা ঘাঁটিতে ঘুরে বেড়াচ্ছে তেহরানের নাম। সৌদি পাকিস্তানের চুক্তি তাই শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঢাল নয়, বরং ইরানের শক্তির প্রতিধ্বনিও। এক দখলদারকে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে ইরান। এবার সেই পথে হাঁটছে রিয়াদ, ইসলামাবাদ। কয়েক বছর আগে সৌদি আরব যখন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক সহযোগিতার চুক্তি নিয়ে কথা বলছিল, তখন গাজায় রক্তপাত থামাতে না পারায় সব আলোচনা থেমে গিয়েছিল। আজ সেই একই রিয়াদ মুখ ফিরিয়েছে পশ্চিম থেকে, হাত বাড়িয়েছে পূর্বের এক মুসলিম শক্তির দিকে। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে মার্কিন নীতির টালমাটাল অবস্থা। সব মিলিয়ে রিয়াদ ও ইসলামাবাদের হাত মেলানো হলো এক নতুন অধ্যায়ের সূচনা। সৌদি প্রাসাদের দেয়াল আজ সাক্ষী হলো এক ঘোষণা, আমরা আর একা নই, আমরা একসাথে। কিন্তু আসল প্রশ্ন থেকে যাচ্ছে, এই জোট কি সত্যিই উপসাগরের শান্তি রক্ষা করবে? কাতারের সম্মেলন শেষ। আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল। মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো, একসাথে থাকার শপথ নিল। কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধবিমান আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে। হোদেইদা, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর। সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড়। প্রশ্ন জাগে, ইসলামিক সম্মেলন তবে অকার্যকর? দোহা থেকে সতর্কবার্তা গিয়েছিল, মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল, কিন্তু তেল আবিব যেন কর্ণপাত করল না, উল্টো আগুন ছুড়ে দিল ইয়েমেনের দিকে। আইডিএফ গর্ব করে ঘোষণা করল এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। তাদের দাবি হোদেইদা ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র পাচারের ঘাঁটি হিসেবে। সেই অস্ত্র দিয়েই হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের বুকে। কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরার রিপোর্ট ভিন্ন ছবি আঁকে। তারা বলছে 12 দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো। সাধারণ মানুষকে আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলেন, হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথি মুখপাত্র জানালেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে। ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া, এক যুদ্ধে দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গ ভুলে গেলে চলবে না, কেন ইসরায়েল এত আক্রমণাত্মক? কারণ হুথিরা থেমেনি। 18 মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে 84টি ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন। এর মধ্যে কিছু ইসরায়েল ঠেকিয়েছে, কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে। গত সপ্তাহেই দুনিয়াকে চমকে দিয়ে হুথির ড্রোন রামন বিমানবন্দরে আঘাত এনেছিল। 13ই সেপ্টেম্বর তারা ছুড়েছিল ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, লক্ষ্য তেল আবিবের দিকে। হুথিদের অঙ্গীকার স্পষ্ট, তারা বলছে যতদিন গাজার রক্ত ঝরবে ততদিন ইসরায়েলের আকাশে হুথিদের আগুন ঝরবে। এ যেন দাবা খেলার বোর্ড। একদিকে আধুনিক প্রযুক্তি, মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল, অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা, হাতে ক্ষেপণাস্ত্র, হৃদয়ে শহীদ হওয়ার শপথ। চিত্রটা সিনেমার মতো। আকাশে ইসরায়েলি F-35 গর্জন করছে, মাটিতে হুথি প্রতিরক্ষা ভেদ করে ছুটে চলেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বন্দর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, কিন্তু ইয়েমেনিরা থামেনি। আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয়, এটি এক প্রতীক, এক প্রতিরোধ, এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনও ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে। শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তির, এটি সাহসের, এটি প্রতিরোধের ইতিহাস। হোদেইদার বন্দরে ধোঁয়া উঠছে, কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে জ্বলছে আগুন। এই যুদ্ধ থামবে না,
গাজার জন্য, মুসলিম উম্মার জন্য, ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন, যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ, আগ্রাসন আর ধ্বংস। আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ, কিন্তু সেই দোহাকেও ছেড়ে দেয়নি দখলদাররা। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে 5 জন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকেই আঘাত করেনি, এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সৌদি আরব, কুয়েত কিংবা আমিরাত কি আর নিরাপদ থাকবে? ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলো ভাবছে একত্রে সামরিক জোট গঠনের। নাম উঠছে ইসলামিক আর্মি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি। ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি। তার মতে, যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না। ইতিহাস বলছে এই ধারণা নতুন নয়। 1 দশক আগেই মিশরও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহায় হামলার পর সবকিছু যেন নতুন করে বদলে যাচ্ছে। চলমান দোহা সম্মেলনে আবারও জোরালোভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গড়তে হবে। এবার বিষয়টি শুধু আলোচনা নয়, অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে। তবে এখানে আরেকটি ধাক্কা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে। সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে? একই দ্বিধায় রয়েছে সৌদি, কুয়েত, ওমান। যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয় তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে, কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সত্যিই পারবে একসাথে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে, নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব? আজকে দোহা, আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত। ঐক্য নাকি ভাঙন? এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা অস্তিত্বের। এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না। ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত আকাশে বাজছে প্রতিশোধের গান। যখন হুথিরা আঘাত খায় তারা অপেক্ষা করে না, সময় নষ্ট হয় না। শত্রু আঘাত করে ততক্ষণে হুথি বাহিনী প্রস্তুত। এই রীতি এবারও ব্যতিক্রম হয়নি। ইসরায়েলে হঠাৎ বেজে উঠল সাইরেন। কেন্দ্রীয় ইসরায়েল থেকে জেরুজালেম শব্দটি ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। মানুষ দৌড়াচ্ছে, জানে এটি বিপদের বার্তা। মুহূর্তে সেই আশঙ্কা সত্যি হলো। ইয়েমেন থেকে ছুটে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা সক্রিয়। আকাশ জুড়ে আগুনের রেখা, যুদ্ধের রং। আয়রন ডোমের আলোয় চেয়ে থাকা প্রতিরক্ষা। আইডিএফ জানালো হামলা থামানো হয়েছে, কিন্তু প্রতিশোধের তীব্রতা ছিল অনিবার্য। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা বর্ষণ করেছিল। অভিযোগ ছিল এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে, যা পরে ইসরায়েলের দিকে ছোড়া হয়। কিন্তু হুথিরা শূন্যে তাকায়নি, তারা আকাশেই জবাব দিয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছিল, বন্দর খালি করুন, নিরাপদে থাকুন। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রত্যক্ষদর্শীরা জানায় মাত্র 10 মিনিটে 3টি ডক ধ্বংস। বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। নারী ও শিশু সহ বেসামরিক মানুষ প্রাণ হারায়। আলমাসিরা জানায় একদিনে ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে। কিন্তু হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করছে, আমরা হার মানব না। টুইস্ট আসে প্রতিশোধের গল্পে। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন
হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য। সেই ক্ষতি প্রতিহত করতে হুথি ক্ষেপণাস্ত্র ছুটে আসে। নতুন হামলাকে অনেকে ধারাবাহিক প্রতিশোধ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দেন, যতবার তারা আঘাত করবে ততবারই মূল্য দিতে হবে। কিন্তু প্রশ্ন, মূল্য দিচ্ছে কে? 14 দিনে হুথিরা অন্তত 212 বার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। লোহিত সাগরের রমন বিমানবন্দর, যেখানে হুথি ড্রোন বিস্ফোরিত হয়, আহত হয় অন্তত 2 জন। বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ, শহর কেঁপে ওঠে বিস্ফোরণে। হুথির ভাষ্য স্পষ্ট, এটি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে। মাঝে মধ্যেই আঘাত করছে বাণিজ্যিক জাহাজে। ইসরায়েল যতই আঘাত হানুক, হুথিরা জবাব দেবে সাথে সাথে। এটি শুধু ইয়েমেনের লড়াই নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটাই মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে, একটি সত্যিকারের যুদ্ধের গল্প, যেখানে আকাশে মার্চ, প্রতিরক্ষা ও প্রতিশোধী গান। হুথির শক্তি মানে সাহস, প্রতিরোধ এবং প্রতিশোধের ধারাবাহিকতা। এবারও তারা থামবে না। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও লাল আগুনে ভরে উঠেছে। ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে গেছে গোটা অঞ্চল। এতদিন মনে হয়েছিল লড়াই শুধু গাজাকে ঘিরে সীমাবদ্ধ, কিন্তু সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। টার্গেট হলো এমন এক দেশ যার সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো শত্রুতা ছিল না। দেশটি হলো মধ্যপ্রাচ্যের ধনী শক্তি, গ্যাস আর তেলের আধার কাতার। মুহূর্তেই আকাশ কেঁপে উঠল ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে। আঘাত হানা হলো একটি সভাকক্ষে, যেখানে ফিলিস্তিনি নেতারা শান্তি আলোচনায় বসেছিলেন। শান্তির মঞ্চ এক নিমিষে পরিণত হলো ধ্বংসস্তূপে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে মাটি চাপা দেয়া। এখান থেকেই শুরু হলো উত্তেজনার নতুন অধ্যায়। হামলার খবর ছড়িয়ে পড়তেই মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কাতারের উদ্যোগে তড়িঘড়ি বসে যায় জরুরি আরব ইসলামিক সম্মেলন। এক টেবিলে মুখোমুখি বসেন আরব লীগ আর ওআইসির শীর্ষ নেতারা। আর সেখানেই গর্জে ওঠেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কণ্ঠ যেন বজ্রপাত। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের দীর্ঘ ছায়া ছাড়া ইসরায়েল কখনো এমন দুঃসাহস দেখাতে পারত না। এই হামলা শক্তির প্রদর্শনী নয়, বরং তাদের হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান ঘোষণা দিলেন, এই হামলা মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। শুধু নিন্দা জানালে হবে না, মুসলিম দেশগুলোকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। তিনি সতর্ক করলেন, যারা ইসরায়েলের আগ্রাসন মেনে নিচ্ছে বা সমর্থন করছে, ইতিহাস তাদের অপরাধও মনে রাখবে। আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, কাল কোনো দেশই নিরাপদ থাকবে না। তার এই ঘোষণা যেন ঢেউ তুলল বৈঠক কক্ষে। নেতারা নিঃশব্দে তাকিয়ে রইলেন। সবাই বুঝতে পারলেন, এটা শুধু বক্তৃতা নয়, বরং এক নতুন যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। পর্যবেক্ষকদের মতে দোহায় ইসরায়েলের হামলা শুধু কাতারের নয়, পুরো মুসলিম বিশ্বের ভাবনার ধারা পাল্টে দিয়েছে। ইসরায়েল হয়তো ভুলে গেছে এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তির নাম ইরান। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি, সবাই দাঁড়িয়ে আছে তেহরানের ছায়াতলে। ইরান বহুবার প্রমাণ করেছে তারা শুধু কণ্ঠ নয়, বাস্তব শক্তি। আঘাত করলে তারা পাল্টে আঘাত হানতে জানে। মুসলিম বিশ্ব কি সত্যিই এক হবে? ইসরায়েলের দুঃসাহস কি নিজেদের জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে, নাকি আবারও কূটনীতির ধোঁয়ায় ঢেকে যাবে সব? এদিকে ইসরায়েলের হাতে নিগ্রহের শিকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বিশ্বের 1 নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেকতেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে। মুসলিম বিশ্ব কি গড়ছে যৌথ ইসলামিক আর্মি? মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, মাটিতে অশান্তি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আর ইয়েমেন, প্রতিটি দেশের ঘটনা যেন এক ধারাবাহিক উত্তেজনার গল্প। কিন্তু হঠাৎ দোহা,
কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেনি, বরং পুরো আরব ও মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন হামাস নেতা এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। আন্তর্জাতিক আইনও এই হামলাকে সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। আরব বিশ্বে এই আঘাতকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। আর এখানেই প্রশ্ন ওঠে, মুসলিম দেশগুলোকে যৌথ সামরিক বাহিনী অর্থাৎ ইসলামিক আর্মি গঠন করবে? ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলো এখনই যদি একত্রিত হয়ে নিজেদের রক্ষা করতে চায়, তাদের যৌথ সামরিক বাহিনী গঠন করা ছাড়া বিকল্প নেই। তার মতে শুধু সামরিক নয়, রাজনৈতিক অর্থনৈতিক অংশীদারিত্বও প্রয়োজন। তিনি সতর্ক করলেন, ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, পুরো অঞ্চলে তার প্রভাব পড়বে। পুরনো প্রস্তাবের পুনরুজ্জীবন। ইসলামিক আর্মির ধারণা নতুন নয়। প্রায় 1 দশক আগে মিশর এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্ন জোটগত সম্পর্কের কারণে তখন তা বাস্তবায়ন হয়নি। দোহা হামলার পর এই প্রশ্ন আবার জীবন্ত হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোকে সত্যিই একযোগে সামরিক শক্তি গড়ে তুলতে পারবে? উপসাগরীয় রাজনীতির টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, এখন কঠিন অবস্থায়। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল তারা, কিন্তু দোহা হামলার পর এই সম্পর্ক নতুন চাপের মুখে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। ইসলামিক আর্মি গঠনের উদ্যোগ যদি এগিয়ে আসে, পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আর মুসলিম বিশ্বে ঐক্য রক্ষা দুটি একসাথে রাখা কঠিন হয়ে যাবে। ফিলিস্তিন প্রশ্ন ও মুসলিম ঐক্য। দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিন। ইরাকের প্রধানমন্ত্রী মনে করেন, ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম বহুদিন ধরেই মুসলিম দেশগুলোকে একত্রিত করার মূল কেন্দ্র। এবারও মুসলিম তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সরব ইসলামিক আর্মির দাবি করছে। রাশিয়ার শক্তি ও চ্যালেঞ্জ। ইরানও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই জটিলতায় ইরানের সামরিক ও কৌশলগত শক্তি নজর কাড়া। হিজবুল্লাহ থেকে ইয়েমেনি হুথি, সকলের পিছনে আছে তেহরানের শক্তিশালী ছায়া। ইসলামিক আর্মি গঠিত হলে শুধু ইসরায়েল নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যও পাল্টে যেতে পারে। দোহা হামলা দেখিয়ে দিল ইসরায়েল আর সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপরও আঘাত চালাচ্ছে। ইসলামিক আর্মি শুধু প্রতীকী নয়, এটি বাস্তব চাহিদা। মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি কূটনৈতিক জটিলতায় থেমে যাবে? একটাই বিষয় পরিষ্কার, যখন আগ্রাসন সীমা ছাড়িয়ে যায়, ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে। ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ নতুন মোড় নিয়েছে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবার তুরস্ককে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে। সিরিয়ার কৌশলগত অবস্থান এবং আঙ্কারার শক্তিশালী ভূ রাজনৈতিক ভূমিকা ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদ কোনো কাল্পনিক ভাবনা নয়, এটি বাস্তব। যদি এটি থামানো না যায়, ধীরে ধীরে শুধু প্রতিবেশী দেশ নয়, আরও দূরের দেশগুলোও ইসরায়েলের হুমকির মুখে পড়বে। তুরস্কের ক্ষেত্রে বিষয়টি কেবল হামাস বা ফিলিস্তিনের সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরায়েল সিরিয়ার উপর প্রভাব বিস্তার করতে চাইছে, আর তুরস্ক সেই কৌশলগত এলাকাগুলো ধরে রাখতে চায়। ফলে দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা স্পষ্ট। ইসরায়েল তুরস্ক সংঘাত কেবল সামরিক নয়, রাজনৈতিকও। তুরস্কের সাধারণ জনগণই ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে। এই মনোভাব আঙ্কারার পক্ষে ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া আরও কঠিন করে তুলেছে। তাই সংঘাতের মূল কারণ শুধু হামাস নয়, বরং ইসরায়েলের বৃহত্তর সম্প্রসারণবাদী লক্ষ্য। এছাড়া ইরানের শক্তি ও প্রভাব এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করছে। দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বলেন, যদি মুসলিম দেশগুলো একজোট হয়, ইসরায়েল কোনো দেশকে সরাসরি আক্রমণ করার সাহস পাবে না। মাসুদ পেজিশকিয়ান আরও বলেন, মুসলিম বিশ্ব ঐক্য গড়ে তোলা এখন সময়ের সর্বোচ্চ দাবি। সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য বড় মুসলিম দেশগুলো যদি একত্রে কাজ করে, তাহলে ইসরায়েলের সম্প্রসারণবাদ ঠেকানো সম্ভব। সৌদি যুবরাজের জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, ইসলামিক দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ, যাতে ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া যায়।
তিনি সতর্ক করে দেন, এই অঞ্চলে পরিস্থিতি অতীব সংবেদনশীল, তাই দেশগুলোর মধ্যে সহযোগিতা আর ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের শক্তি। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি এই মুহূর্তে মুসলিম বিশ্বের জটিল পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি সবই ইরানের শক্তিশালী ছায়ার আওতায়। ইসলামিক দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তবে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। ইসরায়েলি সম্প্রসারণবাদের পথে তুরস্ক দাঁড়িয়ে আছে। আঙ্কারার অবস্থান শুধু সামরিক নয়, ভূ রাজনীতিকও। আরব ও ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে পারে। দোহা সম্মেলনই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের শুরু। এবার প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হবে, নাকি কূটনৈতিক জটিলতায় আবারও পিছিয়ে যাবে? যার উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের মানচিত্র।